Dear student, Assalamu alaikum. Hope you are all well by the grace of Almighty Allah. I am also fine. আজকে আমি তোমাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কেস। কেস অর্থ হচ্ছে কারক, তবে ভিন্ন অর্থেও ব্যবহৃত হয়। কেস মানে মামলা বা মোকদ্দমাও বোঝায়। আমরা এখানে যে আলোচনাটা করব সেটা কারক। কেস কাকে বলে? কেস ইজ দ্য রিলেশন অফ এ নাউন অর প্রোনাউন টু আদার ওয়ার্ডস, noun or pronoun or noun equivalent with other words in a sentence is called case. অর্থাৎ বাক্যে নাউন অথবা প্রোনাউন অথবা নাউনের সমতুল্য শব্দের সাথে অন্যান্য ওয়ার্ডের যে অন্বয় যে সম্পর্ক থাকে তাকে কেস বলে। বিভিন্ন বইয়ে কেসকে বিভিন্নভাবে ক্লাসিফাই করেছে। কোনো কোনো বইয়ের মধ্যে বলা আছে কেস প্রধানত 3 প্রকার, আবার কোনো কোনো বইয়ের মধ্যে 4 প্রকার। সেটা কিভাবে? কেস প্রধানত 3 প্রকার: 1 নমিনেটিভ কেস, 2 অবজেক্টিভ কেস, 3 পজেসিভ কেস। আবার কোনো কোনো বইয়ের মধ্যে এর ভিতরে ভকেটিভ কেসকে যুক্ত করে 4 প্রকার করেছে। তবে ভকেটিভ কেস অ্যাকচুয়ালি নমিনেটিভেরই একটি অংশ বিধায় কেসকে 3 প্রকার বলাটাই সমীচীন হবে। এবার আমরা একটু নমিনেটিভ কেস নিয়ে আলোচনা করব। যখন নাউন অথবা প্রোনাউন কোনো কাজ সম্পন্ন করে অথবা বাক্যে ভার্বের এজেন্ট রূপে ব্যবহৃত হয় তাকে নমিনেটিভ কেস বলে। যেমন আই রিড এ বুক, এখানে আই রিড ভার্বের কাজটি সম্পন্ন করেছে, কিন্তু আই এম এ স্টুডেন্ট এখানে কিন্তু কাজ সম্পন্ন করেনি, বরং ভার্বের এজেন্ট রূপে ব্যবহৃত হয়েছে। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এখানেও কিন্তু হ্যাভটা কাজ করা অর্থে ব্যবহৃত হয় নাই। সুতরাং এই আই এখানে ভার্বের এজেন্ট রূপে ব্যবহৃত হয়েছে। এটা অনেকটাই সাবজেক্ট, তবে নমিনেটিভ এবং সাবজেক্টের মধ্যে স্লাইট কিছু পার্থক্য রয়েছে, যেটা তোমরা হয়তো পরবর্তীতে জানতে পারবে। আমরা নমিনেটিভ কেসের ব্যবহার এর পাশাপাশি এর প্রকারভেদ নিয়েও একটু আলোচনা করব। নমিনেটিভ কেস প্রধানত 4 প্রকার। প্রধানত কি? অ্যাকচুয়ালি নমিনেটিভ কেস 4 প্রকার। 1 নমিনেটিভ অফ অ্যাড্রেস বা ভকেটিভ কেস। কাউকে সম্বোধন করে বা ডাক দিয়ে কোনো কিছু বলতে যাকে সম্বোধন করা হয় বা যাকে ডাক দেওয়া হয় তাকেই নমিনেটিভ অফ অ্যাড্রেস বলে। নমিনেটিভ অফ অ্যাড্রেস বাক্যের শুরুতে, বাক্যের মাঝে, বাক্যের শেষে সব জায়গায় বসতে পারে। তবে নমিনেটিভ অফ অ্যাড্রেস যদি বাক্যের শুরুতে বসে তাহলে তারপরে একটি কমা বসে, বাক্যের মাঝে বসলে উভয় পাশে একটি কমা বসে, বাক্যের শেষে বসলে তার পূর্বে একটি কমা বসে। যেমন রহিম কাম হিয়ার, বাক্যের শুরুতে বসছে, রহিমের পরে একটি কমা বসছে। টেল মি রহিম হোয়াট আই ক্যান ডু ফর ইউ, রহিম আমাকে বলো আমি তোমার জন্য কি করতে পারি, এখানে রহিম মাঝখানে বসে, উভয় পাশেই কমা ব্যবহার করতে হবে। এবং গো দেয়ার রহিম, এখানে রহিমকে সম্বোধন করে বলেছে, শেষে বসে তার পূর্বে একটি কমা ব্যবহার করতে হবে। তার মানে নমিনেটিভ অফ অ্যাড্রেসের মাধ্যমে তোমরা পাংচুয়েশন মার্কসেরও কিছু ব্যবহার শিখে গেলে। 2 নম্বরে কমপ্লিমেন্টারি নমিনেটিভ, যেটাকে আমরা কমপ্লিমেন্টও বলতে পারি। তবে কমপ্লিমেন্টারি নমিনেটিভ আর কমপ্লিমেন্ট পার্থক্য আছে, কারণ কমপ্লিমেন্ট হচ্ছে 2 ধরনের, একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্টারি নমিনেটিভ সবসময় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়। কমপ্লিমেন্টারি নমিনেটিভ কাকে বলে? সাবজেক্টের বাড়তি পরিচয় যা বি বিকাম সিম অ্যাপিয়ার ইত্যাদি দ্বারা যুক্ত হয়, অর্থাৎ যেটা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য সরবরাহ করে বা অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দটাই হচ্ছে কমপ্লিমেন্টারি নমিনেটিভ। এটা সাধারণত বি এর মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অথবা বিন, সিম, অ্যাপিয়ার ইত্যাদি দ্বারা যুক্ত হয়। যেমন আই অ্যাম আ টিচার, এখানে আই এর একটি বাড়তি পরিচয় হচ্ছে টিচার। আই এবং টিচারকে যুক্ত করেছে এম বি ভার্ব, এবং টিচার আই এর একটি অতিরিক্ত তথ্য, আই সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে টিচার, বিধায় এখানে টিচার কমপ্লিমেন্টারি নমিনেটিভ। অনুরূপ মাই ব্রাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এখানে ইঞ্জিনিয়ার কমপ্লিমেন্টারি নমিনেটিভ। মাই ফাদার ইজ আ ডক্টর, মাই আঙ্কেল ইজ আ স্টুডেন্টস এটসেট্রা এটসেট্রা, দিস অল আর কমপ্লিমেন্টারি নমিনেটিভ। এরপরে আমরা দেখব নমিনেটিভ অফ অ্যাবসলিউট এবং তার ব্যবহার।
নমিনেটিভ অফ অ্যাবসলিউট কথাটা অ্যাকচুয়ালি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের সাথে খুবই ক্লোজলি রিলেটেড। আমরা ইতিমধ্যেই ভার্ব চ্যাপ্টারে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছি, তোমরা আশা করি বুঝতে পেরেছ। তোমাদের ভালোভাবে বোঝার জন্য আমি আরও একটু প্রিভিউ করছি। ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, যে ভার্ব এর মাধ্যমে বক্তার বক্তব্য শেষ হয় বা সমাপ্তি ঘটে, সেটা ফাইনাইট ভার্ব। আর এর বিপরীতটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে ভার্বের মাধ্যমে বক্তার বক্তব্যের সমাপ্তি ঘটে না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আরো সহজভাবে যদি বলতে চাই, পারসন, নাম্বার এবং টেন্স অনুসারে যে সমস্ত ভার্বের রূপের পরিবর্তন ঘটে সেগুলো ফাইনাইট ভার্ব। পারসন পরিবর্তন হবে, নাম্বার পরিবর্তন হবে, টেন্স পরিবর্তন হবে, কিন্তু ভার্বের রূপটা যদি অপরিবর্তিত থাকে তাহলে তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। যেমন আই এম এ স্টুডেন্ট, আই এর জন্য এম হয়েছে, হি ইজ এ স্টুডেন্ট, এমটা ইজ হয়ে গেছে, ইউ আর এ স্টুডেন্ট, ইউ পারসন পরিবর্তনের সাথে সাথে আর হয়ে গেছে। কিন্তু যদি আই লাইক টু প্লে, আয়ের পরেও প্লে হয়েছে, হি লাইকস টু প্লে, তারপরে প্লে হয়েছে, ইউ লাইকড টু প্লে, পাস্ট টেন্স আছে, তারপরে কিন্তু প্লে ঠিক আছে। এই প্লে যেটা রূপের পরিবর্তন হলো না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেন এই আলোচনা? অ্যাকচুয়ালি নমিনেটিভ অফ অ্যাবসলিউট হচ্ছে ওই নন ফাইনাইট ভার্বের সাথে যুক্ত থাকে। যেটা বাক্যের মধ্যে যদি একাধিক নমিনেটিভ থাকে, যে নমিনেটিভটা ফাইনাইট ভার্ব থেকে আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে নন ফাইনাইট ভার্বের সাথে যুক্ত হয়, তাকেই বলা হয় নমিনেটিভ অফ অ্যাবসলিউট। নমিনেটিভ অফ অ্যাবসলিউট এর পরেও একটি কমা বসে। যেমন দ্য ওয়েদার বিং ব্যাড, আব্দুল বারি ডিড নট গো টু স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দুটি সাবজেক্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে দ্য ওয়েদার, আরটা হচ্ছে আব্দুল বারি। আমরা দুটি ভার্ব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিং আর একটা হচ্ছে ডিড নট গো বা গো, যাই বলি না কেন। এখন আমরা দেখব এই দুটি ভার্বের মধ্যে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব। যেহেতু এই ভার্বের সাথে আইএনজি আছে, আমি আরেকটি কথা তোমাদের বলে রাখি, ভার্ব চ্যাপ্টারে বলেছিলাম যে তিনটি ভার্বের ফর্ম হচ্ছে নন ফাইনাইট। যে কোনো ভার্বের পূর্বে যদি টু থাকে, যে কোনো ভার্বের সাথে যদি আইএনজি থাকে এবং যে কোনো ভি3 থাকলে নন ফাইনাইট, আর বাকি সব ফাইনাইট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিং আছে, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এই বিং এর সাথে কোন সাবজেক্টের সম্পর্ক? আব্দুল বারি না দ্য ওয়েদার? দ্য ওয়েদারের সম্পর্ক। তাহলে এখানে দ্য ওয়েদার, এটা এই ডিড নট গো ফাইনাইট ভার্ব থেকে আলাদা হয়ে নন ফাইনাইট ভার্বের পূর্বে বসেছে বিদায় দ্য ওয়েদার এখানে নমিনেটিভ অফ অ্যাবসলিউট। নাম্বার 4, কেস ইন অ্যাপোজিশন। অ্যাপোজিশন শব্দটির অর্থ পাশাপাশি, অর্থাৎ দুটি নাউন অথবা নাউনের সমতুল্য শব্দ পাশাপাশি বসে যদি একই ব্যক্তি অথবা বস্তুকে বোঝায় তাহলে তাকে কেস ইন অ্যাপোজিশন বলে। কেস ইন অ্যাপোজিশন যদি ব্যক্তিকে বোঝায় তাহলে তার পূর্বে কোনো দি বসবে না, তবে যদি বস্তুকে বোঝায় তাহলে তার পূর্বে দি বসবে। আর কেস ইন অ্যাপোজিশনের উভয় পাশে একটি করে কমা বসবে। ব্যক্তি বোঝায়, যেমন মিস্টার রহমান, হেডমাস্টার অফ আওয়ার স্কুল, ইজ এ লার্নেড ম্যান। মিস্টার রহমান, হেডমাস্টার অফ আওয়ার স্কুল, ইজ এ লার্নেড ম্যান। দেখো, মিস্টার রহমান হেডমাস্টার অফ আওয়ার স্কুল, এটা একটা নাউন ইকুইভ্যালেন্ট, মিস্টার রহমান। তাহলে দুটি নাউন, একটা হচ্ছে হেডমাস্টার আর একটা মিস্টার রহমান, পাশাপাশি বসছে। হেডমাস্টার দ্বারা কাকে বুঝাইছে? মিস্টার রহমানকে বুঝাইছে। মিস্টার রহমান দ্বারা কাকে বুঝাইছে? হেডমাস্টারকে বুঝায়। পাশাপাশি বুঝে কাকে বুঝায়? একই ব্যক্তিকে বুঝাইছে। বুঝাইলে দ্বিতীয় নাউনটি, তাহলে এখানে দ্বিতীয় নাউন কি? হেডমাস্টার অফ আওয়ার স্কুল, এটা দ্বিতীয় নাউন। দ্বিতীয়টিকে, অর্থাৎ যেটা দ্বারা পদবি অথবা উপাধি বোঝায়, সেটাকে কেস ইন অ্যাপোজিশন বলে। আর কেস ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে ব্যক্তি হলে তার পূর্বে দি বসে না। মিস্টার রহমান হেডমাস্টার, হেডমাস্টার পূর্বে দি বসবে না। বাট আমরা যদি একটি বস্তু বা অপ্রাণীবাচক বুঝাই তাহলে কিন্তু দি বসবে। যেমন ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইজ আ বিগ সিটি। ঢাকা এবং দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ একই জিনিস, পাশাপাশি বসছে। তাহলে কোনটা কেস ইন অ্যাপোজিশন? ক্যাপিটাল বা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, কেস ইন অ্যাপোজিশন। এখানে ক্যাপিটাল অপ্রাণীবাচক বিধায় তার পূর্বে দা বসছে, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ বসছে, এবং উভয় পাশে একটি করে কোমা ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু নোট দেখব। কমপ্লিমেন্টারি নমিনেটিভ এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এক না, আমরা অনেক সময় এটাকে এক বলে ভুল করে থাকি। কেবল নাউন ও প্রোনাউনই কমপ্লিমেন্টারি নমিনেটিভ হতে পারে, কিন্তু যে কোনো পার্ট অফ স্পিচ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে। যেমন হি ইজ হ্যাপি, এখানে হ্যাপিও কিন্তু ওইভাবে কমপ্লিমেন্ট হতে পারে। এবার আমরা দেখব পজিশন অফ দি নমিনেটিভ। নমিনেটিভগুলোর অবস্থান কোথায়? সাধারণত ভার্বের পূর্বে
নমিনেটিভ ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু নিম্নলিখিত ফাইনাইট ভার্ব বা অক্সিলারি ভার্বের পরেও কিন্তু কি বসে? নমিনেটিভ বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন ইট ইজ ইমু হু ইজ ক্রাইং, এখানে আমাদের কি? ইমু নমিনেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অনেক সময় অক্সিলারি ভার্বের পরে নমিনেটিভ বসে, যেমন হ্যাভ ইউ সিন হিম, এখানে ইউ নমিনেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নমিনেটিভটা সাধারণত উজ্জ্ব থাকে, আর তা হচ্ছে একমাত্র সেকেন্ড পারসন ইউ, যেমন গো দেয়ার ইন টাইম, দ্যাট ইজ ইউ গো দেয়ার ইন টাইম। যদি এরকম আসে যে এই বাক্যের মধ্যে নমিনেটিভ কে, তাহলে অবশ্যই নমিনেটিভ হচ্ছে ইউ। অপটেটিভ সেন্টেন্সে লং লিভ দ্য কিং বাক্যের শেষেও অনেক সময় নমিনেটিভ বসে, এই বাক্যের নমিনেটিভ হচ্ছে কিং, বাক্যের শেষে বসেছে। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে নমিনেটিভটা বাক্যের মাঝে অথবা অনেক ক্ষেত্রে শেষে বসে, যেমন হাউ ফুলিশ ইউ আর, এই বাক্যের নমিনেটিভ কে? ইউ। প্রিয় শিক্ষার্থীরা, নমিনেটিভ, কেস এবং কেস রিলেটেড প্রাথমিক ক্লাসটি হয়তো তোমরা বেশ উপভোগ করেছো। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে আমাদের সাথে কানেক্টেড থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও কোনো একদিন তোমাদের সাথে সাক্ষাৎ করব এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।